Hi, hello viewers. Welcome back to my channel Bella Language School. Today we learn about affirmative and negative sentences or affirmative or negative transformation. আজকে আমরা affirmative বা হ্যাঁ বোধক বাক্য থেকে নেগেটিভ বা না বোধক বাক্যে পরিবর্তনের নিয়মগুলো বাংলা এবং ইংরেজি সহ জানব। তাহলে চলুন জেনে নেই। এখানে দেখছেন affirmative সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স অর ট্রান্সফরমেশন, অর্থাৎ হে বোধক বাক্য থেকে কিভাবে না বোধক বাক্যে রূপান্তর করব সে বিষয়টি এখানে আলোচনা করব। তাহলে এখানে সিম্বল দেখতে পাচ্ছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে ফিউ, অ্যাফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ। এর অর্থ হচ্ছে কয়েক, অল্প সংখ্যক, অল্প কিছু। আর এর বিপরীত অর্থ হচ্ছে মেনি, অনেক, বেশি বা বহু। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ফিউ, অ্যাফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ থাকলে নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্যে আপনি মেনি ব্যবহার করতে হবে। এবং কোনো সেন্টেন্সে আপনি শুধু অপোজিট ওয়ার্ড ব্যবহার করলেই হয়ে যায়। আবার কোনো সেন্টেন্সে শুধু অপোজিট ওয়ার্ড ব্যবহার করলেই হয় না, সাথে সাথে আপনাকে নেগেটিভ ওয়ার্ডও ব্যবহার করতে হয়। তাহলে প্রথম সেন্টেন্সটা দেখি কিভাবে হয়েছে। আই ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কয়েকজন বন্ধু আছে। তাহলে ফিউ অর্থ হচ্ছে কয়েকজন। এখানে যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে শুধু একটু তারতম্য আছে। ভেরি ফিউ মানে খুবই অল্প সংখ্যক, দ্য ফিউ এটাও খুবই অল্প সংখ্যক, অ্যাফিউ শুধু অল্প সংখ্যক, ফিউ এটাও শুধু অল্প সংখ্যক। এটাতে শুধু একটু তারতম্য বুঝিয়েছে, কোথাও একটু বেশি সংখ্যক, কোথাও একটু কম সংখ্যক, কিন্তু সব মিলেই অল্প সংখ্যকই বুঝাই। অর্থাৎ অল্প সংখ্যকের মধ্যেই কিছু কম বেশি, তার মানে এটা মেনি পর্যন্ত পৌঁছাবে না। আর এটার বিপরীতটা হলো মেনি, অনেক, বেশি বা বহু। অর্থাৎ এ জাতীয় ওয়ার্ডগুলো আপনি অ্যাফার্মেটিভে পাইলে আপনি নেগেটিভে মেনি শব্দটি ব্যবহার করতে হবে, এবং তার সাথে যেই শব্দটি বসালে এই নেগেটিভ অর্থটা ঠিক থাকে সেই শব্দটি বসাবেন। তাহলে প্রথম সেন্টেন্সটি হচ্ছে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কয়েকজন বন্ধু আছে। অথবা আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু বা কয়েকজন বন্ধু আছে। এর অর্থ একই। তাহলে এটা নেগেটিভ বা না বোধক কীভাবে করবেন? আমার অল্প কয়েকজন বন্ধু আছে। আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার বেশি বন্ধু নেই। তার মানে এটার অর্থ দাঁড়ায় আপনার বেশি বন্ধু নেই মানে আপনার অল্প বন্ধু আছে। তার মানে এই অর্থটা ঠিক থাকছে। তাহলে আপনি ডু নট ব্যবহার করবেন, পাশাপাশি এই ফিউ এর বিপরীত অর্থ মেনি ব্যবহার করবেন, তাহলে অর্থটা একই থাকবে। আমার অল্প কয়েকজন বন্ধু আছে, আমার বেশি বন্ধু নেই। তার মানে আপনার অল্প কয়েকজন বন্ধু আছে। এটার ইনার মিনিংসটা আপনি বুঝতে হবে। ঘটনটা হচ্ছে এভাবে, আবার ইনার মিনিংসটা হচ্ছে এটার সাথে ফিটিংস। আর ইনার মিনিংসটা আর একটু দেখে নেন। আই হ্যাভ ফ্রেন্ডস, আপনার বন্ধু আছে, বাট লেস ইন নাম্বার, কিন্তু সংখ্যায় কম। এটার অর্থ এটা। অর্থাৎ এক্স্যাক্টলি অর্থটা যদি আপনি খুঁজে বের করতে চান তাহলে এটার অর্থ হচ্ছে এটা। আই হ্যাভ ফ্রেন্ডস বাট লেস ইন নাম্বার, আমার বন্ধু আছে কিন্তু কম। অথবা আই হ্যাভ ফ্রেন্ডস বাট মোর ইন নাম্বার, আমার বন্ধু আছে কিন্তু সংখ্যায় বেশি, যদি অন্য অর্থে আসে। তাহলে ফিউ, অ্যাফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ থাকলে মেনি ব্যবহার করে আমরা এই সেন্টেন্সটি বাংলা অর্থ সহ দেখেছি। এখন মাছ থাকলে এর বিপরীতে কি শব্দ ব্যবহার করে আমরা সেন্টেন্সটা গঠন করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক থেকে না বোধক, সেটা একটু দেখে নিচ্ছি। মাছ এর অর্থ হচ্ছে প্রচুর, অনেক, বেশি, অত্যধিক। যেই শব্দটা নিলে আপনার অর্থটা সুন্দর হয় সেই শব্দটাই বাংলা নিবেন। আর মাছ এর বিপরীত অর্থ হচ্ছে লিটল, আ লিটল, দ্য লিটল, ভেরি লিটল। এর অর্থ হচ্ছে সামান্য, অল্প বা কম। সবগুলোর অর্থ একই, কিন্তু এখানে একটু তুলনামূলক পার্থক্য আছে। ভেরি লিটল, দ্য লিটল এর অর্থ হচ্ছে কমের মধ্যে একটু পার্থক্য, মানে কমে আছে তারপরে কমের মধ্যে একটু কম বেশি, এটাই বোঝাচ্ছে, তার চেয়ে বেশি কিছু না, তার মানে কমই আছে। তাহলে এই মাছ
লিটল, আ লিটল, দ্য লিটল, ভেরি লিটল দিয়ে আমরা সেন্টেন্সটি দেখে নিচ্ছি। আই নিড মাচ মানি, আমার প্রচুর টাকা দরকার, অথবা আমার অনেক টাকা দরকার। এটার বিপরীত বা নেগেটিভটা কি হবে? আই ডোন্ট নিড আ লিটল মানি, আমার কম টাকা হবে না, সামান্য টাকা আমার দরকার নেই, তার মানে আপনার বেশি টাকা দরকার। ঘুরিয়ে ওই অর্থটাই বুঝাবে। এই সেন্টেন্সে যা বোঝানো হয়েছে এই ফিলিংসটাই পরবর্তী সেন্টেন্স দিয়ে আপনি বুঝতে হবে এটার অর্থ। আমার কম টাকা হবে না, তার মানে আপনার বেশি টাকাই লাগবে। এটা থেকে আপনি ইনার মিনিংসটা বের করতে হবে যে এটার অর্থটা কি আছে। আই নিড মাচ মানি, আই ডোন্ট নিড আ লিটল মানি, আমার কম টাকার দরকার নেই। আই ডোন্ট নিড নেগেটিভ হয়েছে, তারপর এই মাচ এর বিপরীত শব্দ আ লিটল ব্যবহার করেছি। আমার কম টাকা হবে না বা সামান্য টাকা আমার দরকার নেই, তার মানে আপনার বেশি টাকা দরকার। আভ্যন্তরীণ অর্থটা বা ইনার মিনিংসটা হচ্ছে এরকম। তাহলে দ্রুত একবার অর্থসহ দেখে নিচ্ছি। ফিউ, আ ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কয়েক, অল্প সংখ্যক, অল্প কিছু আরও অর্থ নিতে পারেন। এর বিপরীতটা হবে মেনি, অনেক, বেশি, বহু। তাহলে এই সেন্টেন্সটাকে আপনি বিপরীত করবেন মেনি শব্দ দিয়ে। আর এখানে পজিটিভের জন্য যা আছে নেগেটিভের জন্য আপনি ডু নট নেবেন, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী যা আসে। আই ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু বন্ধু আছে। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কজন বন্ধু আছে। আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার বেশি বন্ধু নেই। অর আই হ্যাভ ফ্রেন্ডস বাট লেস ইন নাম্বার, আমার বন্ধু আছে কিন্তু সংখ্যাই অনেক কম। মাচ, প্রচুর, অনেক, বেশি, অত্যধিক, যা অর্থ আপনি নিতে পারেন। এর বিপরীতটা হলো লিটল, আ লিটল, দ্য লিটল, ভেরি লিটল, সামান্য, অল্প, কম। তাহলে এই মাচ এর বিপরীত ওয়ার্ডগুলো নেবেন, সাথে সাথে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য ডু নট আনবেন, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী নেগেটিভ যা আসে তাই আনবেন, আর পাশাপাশি মাচ এর বিপরীত শব্দটা আনবেন। আই নিড মাচ মানি, আই ডোন্ট নিড আ লিটল মানি, আমার অনেক টাকা দরকার অথবা আমার প্রচুর টাকা দরকার। আই ডোন্ট নিড আ লিটল মানি, আমার কম টাকা হবে না, সামান্য টাকা আমার কিছুই হবে না, অথবা সামান্য টাকা আমার কিছু না হবে বললেই চলে। আর এখানে আরও একটি অর্থ লুকানো আছে, সেটা হচ্ছে ফিউ, আ ফিউ, দ্য ফিউ, এর বিপরীত হচ্ছে লিটল, আ লিটল, দ্য লিটল, ভেরি লিটল। এটার অর্থ আপনি এভাবেও নিতে পারেন, আবার এটার অর্থ আপনি অন্যভাবেও নিতে পারেন যে আমার নেই বললেই চলে। এ নেই বললেই চলে, অথবা আমার দরকার নেই বললেই হলো। তার মানে এভাবেও আপনি অর্থটা উঠাতে পারেন। যেমন আ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কয়জন বন্ধু আছে, অর্থাৎ আমার বন্ধু নেই বললেই চলে। নেই বললেই চলে মানে অল্প কজন আছে। তাহলে নেই বললেও চলে এই শব্দটাও এই সেন্টেন্সের ক্ষেত্রে বা এ ফিউ এবং লিটল এক্ষেত্রে প্রযোজ্য, যে আমার নেই বললেই চলে, তার মানে আপনার কিছু আছে। এভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক থেকে না বোধক সেন্টেন্স জেনে গিয়েছি। আশা করি এভাবে প্র্যাকটিস করলে আপনি ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার বৃদ্ধি পাবে। Hello viewers, today we learn about affirmative to negative sentences. আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক থেকে না বোধক সেন্টেন্সের বা ট্রান্সফরমেশন বা রূপান্তরের আরও একটি নিয়ম অনলি বা অ্যালোন দিয়ে শিখব। তাহলে চলুন জেনে নিই। এখানে লেখা আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সেস অর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ট্রান্সফরমেশন, অর্থাৎ হ্যাঁ বোধক থেকে না বোধক বাক্য রূপান্তরের নিয়ম। তাহলে এই পাশে আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বোধক বাক্য, আর অপর পাশে আছে নেগেটিভ বা না বোধক বাক্য। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন, শুধু বা মাত্র, তারপর ব্যক্তি থাকলে আপনি নেগেটিভ অর্থাৎ না বোধক সেন্টেন্সে নান বাট নেবেন। এর অর্থ হচ্ছে অনলি বা অ্যালোন, শুধু বা মাত্র, আর নেগেটিভে হচ্ছে আর কেউ নন বা ছাড়া আর কেউ পারেন না, অথবা ছাড়া আর কেহ পারেন না, এরকম অর্থ আসবে। এটা হচ্ছে ব্যক্তিবাচকের ক্ষেত্রে শুধু এবং মাত্র দুটো একই শব্দ। আমরা সাধারণত এই দুটো শব্দ একসাথে ব্যবহার করে অভ্যস্ত, কিন্তু দুটো কখনো একসাথে হয় না। হয়তো শুধু নিবেন অথবা মাত্র নিবেন, আর শুধুমাত্র এই দুইটা একসাথে রিডান্ডেন্সি অর্থাৎ একই শব্দ ডাবল হবে না, যে কোনো একটা নিবেন। কিন্তু আমাদের কাছে পরিচিত এই দুইটা একসাথে হয়ে, এজন্য আমি এই দুইটা একসাথে লিখেছি, মাঝখানে অবলিক বা
বা দিয়েছি। তাহলে প্রথমটার অর্থ হচ্ছে অনলি বা অ্যালোন থাকলে এর অর্থ হবে শুধু অথবা মাত্র। এটা ব্যক্তিবাচক হলে নেগেটিভে হবে নান বাট, আর কেউ নন, ছাড়া আর কেহ পারেন না, এরকম অর্থ আসবে। আর অনলি বা অ্যালোন শুধু বা মাত্র একই অর্থ। বস্তুবাচক হলে নেগেটিভে আপনি দিবেন নাথিং বাট, আর কিছু না, এরকম বাংলা অর্থ। আর অনলি বা অ্যালোন এর পর যদি সংখ্যা বা সময় থাকে তাহলে আপনি নিতে পারেন নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা নিলেই হবে। কখনো বেশি বলবেন, কখনো কম বলবেন। তাহলে অনলি বা অ্যালোন শুধু বা মাত্র ব্যক্তিবাচক হলে নান বাট, আর কেউ নন, ছাড়া আর কেহ পারেন না। অনলি বা অ্যালোন শুধু বা মাত্র বস্তুবাচক হলে নাথিং বাট, আর কিছু না। অনলি বা অ্যালোন সংখ্যা বা সময় হলে নট মোর দেন, নট লেস দেন, এর বেশি না বা এর কম না, এরকম অর্থ আসবে। তাহলে সেন্টেন্স আকারে এই শব্দগুলো কিভাবে আসে তা বাংলা অর্থ সহ দেখে নিচ্ছি। এখানে প্রথমটি হচ্ছে অনলি বা অ্যালোন শুধু বা মাত্র ব্যক্তি, তাহলে ব্যক্তিবাচকের ক্ষেত্রে পরে ব্যক্তি থাকবে। অনলি লর্ড ক্যান হেল্প আস, লর্ডকে সাধারণত ইংরেজিতে পার্সন হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে অনলির পর লর্ড ব্যবহৃত হয়েছে। লর্ড মানে হচ্ছে ব্যক্তি বা পার্সন, তাহলে অর্থটা কি হয় আগে দেখুন। শুধু ঈশ্বরই আমাদের সাহায্য করতে পারেন। অনলি লর্ড ক্যান হেল্প আস, শুধু ঈশ্বরই আমাদের সাহায্য করতে পারেন। আবার কখনো কখনো এই পজিশনটা চেঞ্জ হয় অর্থ মিল রাখার জন্য, কিন্তু এখানে যেখানে অনলি আছে ঠিক সেখানেই নান বাট বসিয়েছি এবং অর্থ ঠিক আছে। নান বাট, আর কেহ নন, লর্ড ক্যান হেল্প আস, ঈশ্বর আমাদেরকে সাহায্য করতে পারেন। ঈশ্বর ছাড়া আর কেউ আমাদের সাহায্য করতে পারেন না, এর ইনার মিনিংসটা হচ্ছে শুধু ঈশ্বরই আমাদেরকে সাহায্য করতে পারেন। আর এই নান বাটের অর্থ যেহেতু কেবল, তাহলে কেবল দিয়েও অর্থ উঠাতে পারেন। কেবল ঈশ্বরই আমাদের সাহায্য করতে পারেন, যেটা আপনার কাছে সহজ মনে হয় সেটা দিয়েই অর্থ উঠাতে পারেন। তাহলে অনলি যেখানে বসছে ঠিক সেখানেই নান বাট বসিয়েছি। এর অর্থ হচ্ছে আর কেউ নন, ছাড়া আর কেউ পারেন না। এখানে ছাড়া আর কেউ পারেন না এটা বোঝানো হয়েছে। তাহলে অ্যাফার্মেটিভ ব্যক্তিবাচক অনলি হলে নেগেটিভে ব্যক্তিবাচকের ক্ষেত্রে নান বাট ব্যবহার করবেন, শুধু বা মাত্র, ছাড়া আর কেহ পারেন না বা আর কেউ নন। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই নিড আ বুক অনলি, আমার শুধু একটি বই দরকার। তাহলে অনলি, অনলি এর আগে বস্তুবাচক ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অবজেক্ট বা সাবজেক্টটা হচ্ছে বস্তুবাচক। তাহলে এই অনলি এর পরেও আসতে পারে, সামনেও আসতে পারে, অর্থ যেভাবে আপনি মিলাতে পারেন। তাহলে যেখানে অনলি আছে ঠিক সেখানে নাথিং বাট বসালে এখানে অর্থ হচ্ছে না। তাহলে নাথিং বাট একটু পজিশন চেঞ্জ করে এই বুকের আগে বসাতে হবে অর্থটা মিল রাখার জন্য। তাহলে আই নিড আ বুক অনলি, শুধু আমার একটি বই দরকার। আই নিড নাথিং বাট আ বুক, বই ছাড়া আমার আর কিছু দরকার নেই, আর কিছু লাগবে না। অথবা আমার কেবল বই দরকার, অথবা আমার কেবল বই দরকার। তাহলে এই অনলির পরিবর্তে বস্তুবাচকের ক্ষেত্রে নাথিং বাট ব্যবহৃত হয়েছে, শুধু পজিশনটা একটু চেঞ্জ হয়েছে। এখানে অনলি ছিল আগে, আর এখানে নাথিং বাট চলে এসছে বইয়ের বা বুক এর আগে। নিড আ বুক অনলি, শুধু আমার একটি বই দরকার। আই নিড নাথিং বাট এ বুক, আমার একটি বই ছাড়া আর কিছু লাগবে না, আমার কেবল একটি বই দরকার। তারপরের সেন্টেন্সটা দেখুন কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবেন। হি ইজ অনলি 5 years old, তার বয়স মাত্র 5 বছর। এই মাত্র, শুধু, যেখানে যেটা যেভাবে ব্যবহৃত হয় অর্থাৎ অর্থের সাথে মিল থাকে সেখানেই শুধু মাত্র বা শুধু ব্যবহার করবেন। এখানে লর্ডের ক্ষেত্রে আমি শুধু ব্যবহার করেছি, এখানে কিন্তু মাত্র ব্যবহার করলে অর্থটা সুন্দর হয় না। তাহলে হি ইজ অনলি 5 years old, তার বয়স মাত্র 5 বছর। তাহলে এখানে বয়স এসছে, বয়স আসলে আমরা দুই ভাবে করতে পারি, নট মোর দ্যানও লিখতে পারি, নট লেস দ্যানও লিখতে পারি। তাহলে অনলির পরিবর্তে এখানে লিখব নট মোর দেন, মানে বেশি না। হি ইজ নট মোর দেন 5 years old, তার বয়স 5 বছরের বেশি না। অথবা হি ইজ নট লেস দেন 5 years old, তার বয়স 5 বছরের কম না। তাহলে ইনার মিনিংসটা হচ্ছে তার বয়স 5 বছর, এটা এখানে লুকায়িত আছে। অর্থাৎ নেগেটিভের মাঝে পজিটিভের অর্থটা
সবসময় লুকায়িত থাকে যদি আপনি সুন্দর করে অর্থটা উঠাতে চান। তাহলে এখানে সংখ্যা এসছে, সংখ্যা, সময়, এরকম আসলে আপনাকে নট মোর দেন অথবা নট লেস দেন লিখতে হবে। আর এখানে মাত্র শব্দটি নিয়েছি কারণ এখানে শুধু যে মাত্র শব্দটা বেশি উপযুক্ত এবং সুন্দর লাগে বা মানানসই হয়। তাহলে হি ইজ অনলি 5 years old, তার বয়স মাত্র 5 বছর। হি ইজ নট মোর দেন 5 years old, তার বয়স 5 বছরের বেশি না। হি ইজ নট লেস দেন 5 years old, তার বয়স 5 বছরের কম না। তারপর আরো একটি সেন্টেন্স দেখুন, এখানে এই অনলি শব্দটি তিনটি ক্ষেত্রে ব্যবহার করেছি, ব্যক্তির ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে, সংখ্যার ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে। তাহলে অ্যালোন শব্দটি দিয়েও একটি সেন্টেন্স আমরা পড়ে নিই যাতে অর্থটা আমাদের নিকট বোধগম্য হয়। এডুকেশন অ্যালোন ক্যান ইনক্রিজ আওয়ার নলেজ, শুধু শিক্ষাই আমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারে। তাহলে এখানে অ্যালোন শব্দটি ব্যবহার করেছি, এর অর্থ শুধু। এডুকেশন অ্যালোন ক্যান ইনক্রিজ আওয়ার নলেজ, শুধু শিক্ষাই আমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারে বা বাড়াতে পারে। নাথিং বাট, এই অ্যালোনের পরিবর্তে আমি ব্যবহার করেছি নাথিং বাট, কিন্তু পজিশনটা একটু চেঞ্জ করেছি যাতে অর্থটা ঠিক থাকে এবং ইংরেজিটাও ঠিক থাকে। এজন্য অ্যালোন ছিল দ্বিতীয় শব্দে আর এখানে নাথিং বাট নিয়ে এসেছি প্রথম শব্দে। তাহলে এডুকেশনের আগে নাথিং বাট চলে এসছে। Education alone can increase our knowledge. Nothing but education can increase our knowledge. শিক্ষা ছাড়া আর কিছুই আমাদের জ্ঞান বাড়াতে পারে না, কেবল শিক্ষাই আমাদের জ্ঞান বাড়াতে পারে। তাহলে এখানে অ্যালোন এর পরিবর্তে নাথিং বাট ব্যবহার করেছি। আর এখানে যে আমি অর্থ লিখেছি শুধু বা মাত্র, শুধু বা মাত্র, মাত্র, সংখ্যা, সময়, বস্তু, ব্যক্তি, আর কেউ নন, ছাড়া আর কেউ পারেন না, আর কিছু না, এর বেশি না, এর কম না। এই শব্দটি এক্স্যাক্টলি যে একই অর্থ আসবে এরকম না। আপনি সেন্টেন্সের সাথে এই শব্দটা যেভাবে মেশাতে পারেন এবং যেভাবে মেশালে অর্থটা সুন্দর হয়, ঠিক সেভাবেই এই শব্দটা আপনি সেন্টেন্সের সাথে মিলিয়ে অর্থ সুন্দর করে উঠাবেন। এখানে শুধু হিন্টস দেয়া হয়েছে যে এরকম অর্থটা উঠতে পারে। এভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য থেকে না বোধক বাক্যে কিভাবে রূপান্তর করব সেই নিয়মটি অনলি বা অ্যালোন দিয়ে আমরা শিখে ফেলেছি। Hello viewers, today we learn from affirmative to negative sentence with not only but also both and আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য থেকে না বোধক বাক্য কিভাবে গঠন করব তা নট অনলি এবং বাট অলসো দিয়ে আমরা দেখব। তাহলে চলুন দেখে নিই। এখানে লেখা আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য থেকে না বোধক বাক্যে রূপান্তর বা ট্রান্সফরমেশন। তাহলে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক বাক্যে আছে মাস্ট, মাস্ট বা অবশ্যই। এই শব্দটি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাহলে নেগেটিভ করার সময় আপনি মাস্টের পরিবর্তে ক্যানট, বাট অথবা ক্যানট হেল্প এ দুটোর যে কোনো একটি শব্দ নেবেন। আর ক্যানট বাটের পর ভার্বের বেস ফর্মটি বসবে আর ক্যানট হেল্পের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্বটি বসবে। আর এর অর্থ হবে তা না করে পারি না। তাহলে অবশ্যই আর এটা হবে তা না করে পারি না, তা মানে যে কাজটা করতে বলা হয়। অথবা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ এবং অ্যান্ড এই দুটো শব্দ থাকে এর অর্থ হবে সে এবং সে উভয়ই অথবা সে এবং আমি উভয়ই। এর পরিবর্তে নেগেটিভ সেন্টেন্সে নিতে হবে নট অনলি বাট অলসো। নট অনলির পর একটি অংশ এবং বাট অলসোর পর আরও একটি অংশ বসিয়ে সেন্টেন্সটা করব। এর অর্থ হবে শুধু সে না আমিও অথবা শুধু এইটা না ওইটাও। তাহলে অর্থগুলো হচ্ছে মাস্ট অবশ্যই, ক্যানট বাট মেইন ভার্ব তা না করে পারি না, ক্যানট হেল্প ভার্বের শেষে আইএনজি তা না করে পারি না, বোথ অ্যান্ড সে এবং আমি উভয়ই, অ্যান্ড সে এবং সে অথবা সে এবং আমি, নট অনলি বাট অলসো শুধু সে না আমিও, শুধু এইটা না ওইটাও। এখন এই শব্দগুলো কিভাবে সেন্টেন্সে আসে তা আমরা বাংলা অর্থ সহ দেখে নিচ্ছি। তাহলে প্রথম সেন্টেন্সটি হচ্ছে উই মাস্ট কেয়ার আওয়ার প্যারেন্টস, আমরা অবশ্যই আমাদের পিতামাতাকে যত্ন নিব অথবা দেখাশোনা করব। টেক কেয়ার
অথবা কেয়ার অর্থ হচ্ছে দেখাশোনা করা বা যত্ন নেওয়া। উই মাস্ট কেয়ার আওয়ার প্যারেন্টস, আমরা অবশ্যই আমাদের পিতামাতাকে যত্ন নিব। এর নেগেটিভটা হচ্ছে উই ক্যানট বাট কেয়ার আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতাকে যত্ন না করে পারি না। ক্যানট বাট এর অর্থ হচ্ছে তা না করে পারি না, মানে যা করতে বলা হয়েছে, এখানে কেয়ার বা যত্ন নিতে বলা হয়েছে, তাহলে যত্ন না করে পারি না। উই ক্যানট বাট কেয়ার আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতাকে যত্ন না করে পারি না। উই ক্যানট বাট আমরা না করে পারি না কেয়ার যত্ন আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে, আমরা আমাদের পিতামাতাকে যত্ন না করে পারি না। তাহলে অর্থটা আরও একবার দেখুন, উই মাস্ট কেয়ার আওয়ার প্যারেন্টস, আমরা অবশ্যই আমাদের পিতামাতাকে যত্ন নেব। উই ক্যানট বাট কেয়ার আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতাকে যত্ন না করে পারি না। অথবা স্বাভাবিকভাবে অর্থটা হবে পিতামাতাকে দেখাশোনা না করলে কি হয়, পিতামাতাকে দেখাশোনা করতে হয়। তারপরের সেন্টেন্সটা দেখুন, উই মাস্ট কেয়ার আওয়ার প্যারেন্টস, আমরা অবশ্যই আমাদের পিতামাতাকে যত্ন নিব। একই সেন্টেন্স, এটা আবার অন্যভাবেও করা যায়। উই ক্যানট হেল্প কেয়ারিং আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতাকে অথবা মাতা পিতাকে যত্ন না করে পারি না। তাহলে বাংলাটা একই রকম হলেও ইংরেজিটা দু রকমে করতে পারেন। ক্যানট বাট দিয়েও করতে পারেন, ক্যানট হেল্প দিয়েও করতে পারেন। ক্যানট হেল্প দিয়ে করলে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। তাহলে একভাবে অর্থাৎ মাস্ট থাকলে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প দিয়ে আমরা এই সেন্টেন্সটা বাংলা এবং ইংরেজি সহ জেনে গিয়েছি। এবার দ্বিতীয় সেন্টেন্সে আসুন। বোথ অ্যান্ড, বোথের পরে কিছু থাকবে, তারপর অ্যান্ডের পরে আরও কিছু থাকবে। এর অর্থ হবে সে এবং সে উভয়, অথবা সে এবং আমি উভয়। তাহলে এখানে উভয় শব্দটা আছে। এরকম হলে আপনাকে নিতে হবে নট অনলি বাট অলসো, শুধু সে না আমিও, শুধু এইটা না ওইটাও। তাহলে both জাফরি অ্যান্ড জাইমা ডু দ্য ওয়ার্ক, জাফরি এবং জাইমা উভয় কাজটি করে। তাহলে এটার নেগেটিভটা হবে নট অনলি জাফরি প্রথম নামটা, বাট অলসো জাইমা দ্বিতীয় নামটা, ডু দ্য ওয়ার্ক কাজটি করে। শুধু জাফরি না জাইমাও কাজটি করে। নট অনলি জাফরি শুধু জাফরি না, বাট অলসো জাইমা জাইমাও ডু দ্য ওয়ার্ক কাজটি করে। এক পাশের অর্থ হবে শুধু জাফরি না, আরেক পাশের অর্থ হবে জাইমা ও, তারপর ডু দ্য ওয়ার্ক কাজটি করে। আরও একবার সেন্টেন্সটি দেখে নিচ্ছি। বোথ জাফরি অ্যান্ড জাইমা ডু দ্য ওয়ার্ক, জাফরি এবং জাইমা উভয় কাজটি করে। নট অনলি জাফরি বাট অলসো জাইমা ডু দ্য ওয়ার্ক, শুধু জাফরি না জাইমাও কাজটি করে। তাহলে এখানে নট অনলি বাট অলসো দ্বারা দুটো সাবজেক্টকে ইন্ডিকেট করছে যে তারা দুজনেই কাজটি করে। আবার এই সেন্টেন্সে শুধু অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, এখানে বোথ নেই, তাহলে এখানে অবজেক্টকে ইন্ডিকেট বা নির্দেশনা করছে। এখানেও লেখা আছে অ্যান্ড দ্বারা যুক্ত হবে শুধু। তাহলে উভয় শব্দটি ব্যবহার না করেও এভাবে করা যায়। হি ইটস টি অ্যান্ড কফি, সে চা এবং কফি খায়। হি ইটস নট অনলি টি, সে শুধু চাই খায় না, বাট অলসো কফি, কফিও খায়। তার মানে একটা হবে শুধু না, আরেকটা হবে ওই নামটা প্লাস ও। হি ইটস টি অ্যান্ড কফি, সে চা এবং কফি খায়। হি ইটস নট অনলি টি বাট অলসো কফি, সে শুধু চা না কফিও খায়, অথবা সে শুধু চাই খায় না কফিও খাই। তাহলে দ্রুত একবার পড়ে নিচ্ছি। মাস্ট থাকলে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প, অবশ্যই তা না করে পারি না। আর বোথ অ্যান্ড থাকলে সে এবং সে উভয়। নট অনলি বাট অলসো শুধু সে না আমিও। আর শুধু অ্যান্ড থাকলে তাও আপনি নট অনলি বাট অলসো নেবেন, সে এবং সে অথবা সে এবং আমি, শুধু এইটা না ওইটাও। উই মাস্ট কেয়ার আওয়ার প্যারেন্টস, আমরা অবশ্যই আমাদের পিতামাতাকে যত্ন করব। উই ক্যানট বাট কেয়ার আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতাকে যত্ন না করে পারি না। উই মাস্ট কেয়ার আওয়ার প্যারেন্টস, আমরা অবশ্যই আমাদের পিতামাতাকে যত্ন নেব। উই ক্যানট হেল্প কেয়ারিং আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতাকে যত্ন না করে পারি না। বোথ জাফরি অ্যান্ড জাইমা ডু দ্য ওয়ার্ক, জাফরি এবং জাইমা উভয়ে কাজটি করে। নট অনলি জাফরি বাট অলসো জাইমা ডু দ্য ওয়ার্ক, শুধু জাফরি না জাইমাও কাজটি করে। হি ইটস টি অ্যান্ড কফি, সে চা এবং কফি খায়। হি ইটস নট অনলি টি বাট অলসো কফি, সে শুধু চাই খায় না কফিও খায়। এভাবে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সগুলো বাংলা অর্থসহ জেনে গিয়েছি। আশা করি এভাবে বোঝার মাধ্যমে আপনি আপনার ইংরেজি দক্ষতা বৃদ্ধি করবেন। Hi, hello viewers.
Today we learn from affirmative to negative sentences or transformation. আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অর্থাৎ হ্যাঁবোধক বাক্য থেকে নাবোধক বাক্যে এভরি প্রতিটি এর পরিবর্তে দেয়ার ইজ নো বাট এই শব্দগুচ্ছ দিয়ে ইংরেজি এবং বাংলা সেন্টেন্সগুলো জানব। তাহলে চলুন জেনে নেই। এখানে লেখা আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সেস অর্থাৎ হ্যাঁবোধক বাক্য থেকে নাবোধক বাক্যে রূপান্তর বা ট্রান্সফরমেশন। তাহলে প্রথম ওয়ার্ডটি আছে এভরি অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকলে নেগেটিভ সেন্টেন্সে দেয়ার ইজ নো বাট এই শব্দগুচ্ছ ব্যবহার করব। একটি শব্দের পরিবর্তে এখানে চারটি শব্দ ব্যবহার করব। এর অর্থ হবে এমন কোনো নেই, আর এখানে এভরি অর্থ হচ্ছে প্রতিটি, আর এখানে এর অর্থ হচ্ছে এমন কোনো নেই। অথবা একটাও পাবেন না, অথবা একজনও খুঁজে পাবেন না, অথবা আপনি ইংরেজি অন্যভাবেও করতে পারেন হু ডাজন্ট অথবা হু ডোন্ট। সাবজেক্ট অনুযায়ী এই দুইটার যে কোনো একটা ব্যবহৃত হবে। তাহলে এভরি বা প্রতিটি থাকলে আপনি নেবেন দেয়ার ইজ নো বাট এমন কোনো নেই, একটাও পাবেন না, একজনও খুঁজে পাবেন না, অথবা হু ডাজন্ট হু ডু নট কে না বা কারা না। এভাবে অর্থটা জেনেছি শব্দের। এখন সেন্টেন্সে কিভাবে আসছে তা আমরা একটু পরে দেখছি। আবার আরও কতগুলো শব্দের অর্থ দেখিনি। এভরিওয়ান এভরিবডি, নো ওয়ান নোবডি, সামওয়ান সামবডি। এর অর্থ হচ্ছে প্রতিটি বা কেউ। এটাও ঠিক একই নিয়মই, অর্থাৎ এই সাবজেক্টটি এতভাবে আসতে পারে, এতভাবে আসলে আপনাকে ঠিক একই নিয়মই অনুসরণ করতে হবে। এর পরিবর্তে নেবেন দেয়ার ইজ নো বাট অথবা হু নট অথবা নো প্লাস অপোজিট। দেয়ার ইজ নো বাট এখানে এই নিয়মটি করতে পারেন, অথবা হু নট মানে হু ডাজন্ট অথবা হু ডু নট, অথবা আপনি নিতে পারেন নো প্লাস অপোজিট অর্থাৎ নো দিয়েও সেন্টেন্সটা শুরু করতে পারেন। তখন আপনি বিপরীত ওয়ার্ড নিতে হবে। আর এর অর্থ হচ্ছে উপরের দুটো এমন কেউ নেই, আর নিচে অপোজিট ওয়ার্ড দিয়ে আপনি যদি এটা নেগেটিভ করেন তখন নিতে হবে কোনো প্লাস বিপরীত শব্দ। তাহলে সেন্টেন্সগুলো একটু দেখে নিচ্ছি। এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার প্রতিটি মা লাভস ভালোবাসেন, হার চাইল্ড তার সন্তানকে বা বাচ্চাকে। তাহলে এভরি থাকলে আমি ঠিক সেই জায়গায় বসাবো দেয়ার ইজ নো তারপর মাদার তারপর বাট। এমন কোনো মা নেই, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড যে তার সন্তানকে ভালোবাসেন না। এখানে এই বাট অর্থ হচ্ছে নেগেটিভ অর্থে। আমরা জানি বাটের অর্থ নতুবা, কিন্তু এখানে নেগেটিভ অর্থে যেভাবে বাংলা উঠে। দেয়ার ইজ নো মাদার এমন কোনো মা নেই যে বাট লাভস হার চাইল্ড তার সন্তানকে বা বাচ্চাটিকে ভালোবাসেন না। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড এমন কোনো মা নেই যে তার সন্তানকে বা বাচ্চাটিকে ভালোবাসেন না। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড এমন একজনও খুঁজে পাবেন না যে তার বাচ্চাকে ভালোবাসে না। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড এমন একটাও পাবেন না যে তার সন্তানকে ভালোবাসে না। যেভাবে আপনি অর্থটা উঠাতে পারেন। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড প্রতিটি মা তার সন্তানকে বা বাচ্চাকে ভালোবাসেন। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড এমন কোনো মা নেই যে তার বাচ্চাকে ভালোবাসেন না। মানে ঘুরে অর্থটা ঠিক এইটাই দাঁড়াচ্ছে, অর্থাৎ আপনি ইনার মিনিংসটা বুঝতে হবে। বলবেন একটা আর অর্থ মনে মনে থাকবে আরেকটা, এটার নামই হচ্ছে নেগেটিভ। তারপর এই সেন্টেন্সটা আবার অন্যভাবেও করতে পারেন। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড এমন কোনো মা নেই তার সন্তানকে ভালোবাসেন না। আর একটা জিনিস খুবই লক্ষণীয় যে এভরি মাদার লাভস হার চাইল্ড এখানে কিন্তু একটি সেন্টেন্স, আর এখানে কিন্তু দুটো সেন্টেন্স হয়ে যাচ্ছে, অর্থাৎ বাট দিয়ে যেহেতু যুক্ত হয়েছে এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। দেয়ার ইজ নো মাদার এখানে একটা সেন্টেন্স, বাট লাভস হার চাইল্ড এখানে আরেকটা সেন্টেন্স, মানে আরেকটা ভার্ব আসছে লাভ। তাহলে এটা ডাবল সেন্টেন্স হয়ে যাচ্ছে, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাচ্ছে। আর এখানে সিম্পল সেন্টেন্স আছে, অর্থাৎ একটি সেন্টেন্স, আর এখানে দুটো সেন্টেন্স। তারপরের সেন্টেন্সটি দেখুন। দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভস হার চাইল্ড এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসেন না। তাহলে এখানে প্রথম অংশটা ঠিক আছে, দেয়ার ইজ নো মাদার এমন কোনো মা নেই হু ডাজ নট লাভ হার চাইল্ড তার সন্তানকে ভালোবাসেন না। তাহলে হু ডাজ নট লাভ হার চাইল্ড এটা দুভাবে আপনি নিতে পারেন। এটা প্রশ্নবোধকও নিতে পারেন, আবার প্রশ্ন ছাড়াও নিতে পারেন, যে তার সন্তানকে ভালোবাসে না। তাহলে দেয়ার ইজ নো মাদার এমন কোনো মা নেই হু ডাজ নট লাভ হার চাইল্ড যে তার সন্তানকে ভালোবাসেন না।
তার মানে ঘুরে ইনার মিনিংসটা ঠিক এইটাই দাঁড়াচ্ছে। অথবা এটা অন্যভাবেও করতে পারেন, হু ডাজন্ট লাভ হার চাইল্ড, কে তার সন্তানকে ভালোবাসে না। প্রশ্ন ছুড়ে দিয়েও এটা করতে পারেন নেগেটিভ, এখানে নেগেটিভ আসছে আর এটা কোয়েশ্চেন করে দেবেন। তারপর এটা আরেকভাবে লেখা যায়, নো মাদার হেটস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ঘৃণা করে, অর্থাৎ কোনো মাই তার সন্তানকে ঘৃণা করে না। তাহলে নো মাদার দিয়ে করলে আপনি বিপরীত ওয়ার্ড নিতে হবে, এখানে বলা হয়েছে বিপরীত ওয়ার্ড, অর্থাৎ লাভস এর বিপরীত হচ্ছে হেইট। নো মাদার হেটস হার চাইল্ড, কোনো মাই তার সন্তানকে ঘৃণা করে না, তাহলে এটা বিপরীত শব্দ দিয়ে করেছি। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রতিটি মাই তার সন্তানকে ভালোবাসে, তাহলে এটা আপনি চারভাবে করতে পারেন। দ্যার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার বাচ্চাকে ভালোবাসে না। দ্যার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার বাচ্চাকে ভালোবাসে না। হু ডাজ নট লাভ হার চাইল্ড, কে তার সন্তানকে ভালোবাসে না বা কে তার বাচ্চাকে ভালোবাসে না। নো মাদার হেটস হার চাইল্ড, কেউ তার বাচ্চাকে ঘৃণা করে না। তাহলে এই চারভাবে আপনি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে পারেন যদি আপনি অর্থটা বুঝেন এবং এই সেন্টেন্সগুলোর সাথে আপনার ফিলিংসটা যায়। ফিলিংস না গেলে এই সেন্টেন্সগুলো এভাবে করতে পারবেন না, শুধু উপরের নিয়মটাই করবেন। উপরের নিয়মটা ফিলিংস না হলেও চলে, নিচের নিয়মগুলো অবশ্যই ফিলিংস বা অনুধাবন আসতে হবে যাতে এই অর্থটা ইনার্স বা আভ্যন্তরীণভাবে বোঝাই। তাহলে এখানে আরও একটি সেন্টেন্স দেওয়া আছে, অর্থাৎ এখানে আমি বলেছি এই শব্দগুলো সাবজেক্টে আসলে আপনি এই নিয়মই করবেন। তাহলে এখানে আরও একটি সেন্টেন্স দিয়েছি, এভরিবডি হেটস আ লায়ার, প্রত্যেকে একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। দেয়ার ইজ নোবডি হু ডাজ নট হেট এ লায়ার, এমন কোনো লোক নেই যে মিথ্যাবাদীকে ঘৃণা করে না। তাহলে আপনি দুই জায়গায় কিন্তু নেগেটিভ নেবেন, তাহলে কিন্তু অর্থটা ঠিক আছে। কিন্তু এক জায়গায় পজিটিভ আরেক জায়গায় নেগেটিভ নিলে অর্থ কিন্তু প্যারাডক্সিক্যাল বা স্ববিরোধী হয়ে যায়, মানে বিপরীত অর্থ হয়ে যায়। তাহলে অর্থ উঠানোর ক্ষেত্রে আপনি চিন্তা করবেন এটা নেগেটিভ নেবেন না পজিটিভ নেবেন, পরেরটা ডাবল নেগেটিভ নিতে হয়েছে। অর্থাৎ দেয়ার ইজ নোবডি এখানে একবার নেগেটিভ, হু ডাজন্ট এখানে আরেকবার নেগেটিভ, তাহলে অর্থটা স্পষ্ট হয় এবং যা নির্দেশ করার ঠিক তাই নির্দেশ করে। তাহলে দ্রুত একবার পড়ে নিচ্ছি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স অর ট্রান্সফরমেশন, হ্যাঁ বোধক থেকে না বোধকে রূপান্তর। এভরি বা প্রতিটি থাকলে দেয়ার ইজ নো বাট, এমন কোনো নেই, এমন একজনও পাবেন না, এমন একটাও খুঁজে পাবেন না। অথবা হু ডাজন্ট হু ডু নট, কে না বা কারা না। আর এই সাবজেক্ট হিসেবে এগুলো আসলে আপনার এই নিয়মে যাবে, এভরিওয়ান এভরিবডি, নো ওয়ান নোবডি, সামওয়ান সামবডি, আর অর্থ হচ্ছে প্রতিটি বা কেউ। দেয়ার ইজ নো বাট, হু নট, অথবা নো প্লাস অপোজিট, এমন কেউ নেই বা কোনো প্লাস বিপরীত। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রতিটি মা তার সন্তানকে ভালোবাসে বা বাচ্চাকে ভালোবাসে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। হু ডাজন্ট লাভস হার চাইল্ড, কে তার সন্তানকে ভালোবাসে না। নো মাদার হেটস হার চাইল্ড, কোনো মাই তার সন্তানকে ঘৃণা করে না। এভরিবডি হেটস আ লায়ার, প্রতিটি মানুষই একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। দেয়ার ইজ নোবডি হু ডাজন্ট হেট এ লায়ার, এমন কোনো লোক নেই যে মিথ্যাবাদীকে ঘৃণা করে না। আবার এটাও এই চারভাবে আপনি করতে পারবেন। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আপনার সেন্স খুব ভালোভাবে কাজ করতে হবে যাতে অর্থ ঠিকঠাকভাবে আসে। এভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এর আরও একটি নিয়ম জেনে গিয়েছি, অর্থাৎ এভরি থাকলে দেয়ার ইজ নো বাট। Hello viewers, today we learn from affirmative to negative sentences or transformation. আজকে আমরা affirmative থেকে নেগেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য থেকে না বোধক বাক্য, অল থাকলে নো, অলওয়েজ থাকলে নেভার, এই ধরনের শব্দগুলো দিয়ে জানবো। তাহলে চলুন জেনে নেই। এখানে লেখা আছে affirmative to negative sentences, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য থেকে না বোধক বাক্যে রূপান্তর বা ট্রান্সফরমেশন। তাহলে এই হ্যাবোধক বাক্য থেকে নাবোধক বাক্যে আজকে অল থাকলে নো, অলওয়েজ থাকলে নেইভার, ইউনিভার্সাল ট্রুথ থাকলে কোয়েশ্চেন, নেগেটিভ কোয়েশ্চেন এবং সামটাইমস থাকলে নট অলওয়েজ, এই শব্দগুলো দিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সগুলো বাংলা অর্থ সহ জানবো। তাহলে এখানে প্রথম দুটি শব্দ দেখুন, অল থাকলে নো, অল অর্থ হচ্ছে সকল, নো অর্থ হচ্ছে কেউ। তাহলে
অল থাকলে নো ব্যবহার করব, অর্থাৎ অ্যাফার্মেটিভে অল থাকলে নেগেটিভে নো ব্যবহার করব, পাশাপাশি অ্যাফার্মেটিভে যে শব্দটা থাকবে তার বিপরীত শব্দ ব্যবহার করব। তাহলে প্রথম সেন্টেন্সটা দেখুন, অল মেন আর মোর্টাল, সকল মানুষ মরণশীল। নো ম্যান ইজ ইমমর্টাল, কেউ অমর নয়। তাহলে অল এর পরিবর্তে নো ব্যবহার করেছি। এখানে ম্যান প্লুরালও নিতে পারেন, সিঙ্গুলারও নিতে পারেন। সিঙ্গুলার নিলে আপনাকে একজন বুঝাবে, প্লুরাল নিলে সকলকে বুঝাবে। তাহলে মেন আর ভার্ব এখানে ইজ হয়েছে যেহেতু সিঙ্গুলার নিয়েছি, আর মোর্টাল এর বিপরীত শব্দ ইমোর্টাল, অমর নয় নিয়েছি। তাহলে অল মেন আর মোর্টাল, সকল মানুষ মরণশীল। নো ম্যান ইজ ইমোর্টাল, কেউ অমর নয়, মানে সকল মানুষ মরণশীল। ইনার মিনিংসটা হচ্ছে এটা। তারপরের সেন্টেন্সটি দেখুন, এখানে লেখা আছে অলওয়েজ থাকলে নেভার। অলওয়েজ মানে সর্বদা, মানে সব সময়, আর নেভার মানে কখনো না, মানে কোনো সময় না। তাহলে অলওয়েজ থাকলে নেভার, অলওয়েজ হ্যাভ উদক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকবে, আর নেগেটিভে নেভার শব্দটি নেবেন। পাশাপাশি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে শব্দটা ছিল হেড ওয়ার্ড হিসেবে, নেগেটিভ সেন্টেন্সে সেই শব্দটার বিপরীত শব্দ নেবেন। তাহলে দে অলওয়েজ রিমেম্বার আস, তারা সর্বদা আমাদের স্মরণ করেন। দে অলওয়েজ, তারা সর্বদা, রিমেম্বার স্মরণ করেন, আজ আমাদিগকে। তাহলে দে এর দেই থাকবে, অলওয়েজটা হয়ে যাবে নেভার, বিপরীত। এই শব্দটারও বিপরীত হয়েছে। পাশাপাশি পরের শব্দটার বিপরীত হবে রিমেম্বার থাকলে ফরগেট। দে অলওয়েজ রিমেম্বার, তারা সর্বদা স্মরণ করেন আজ আমাদিগকে। দে নেভার, তারা কখনো না। দে নেভার ফরগেট, তারা কখনো ভুলে যান না আজ আমাদিগকে। তারা আমাদিগকে কখনো ভুলে যান না, তারা আমাদিগকে সর্বদা স্মরণ করেন, তারা আমাদিগকে কখনো ভুলে যান না। তার মানে ঘুরে ফিরে একই অর্থ থাকছে, অর্থাৎ আপনাকে অর্থটা ঠিক রাখতে হবে নেগেটিভ করার সময়। নেগেটিভ করার সময় টোটাল সেন্টেন্সের অর্থ বিপরীত হতে পারবে না, ওয়ার্ডের অর্থ বিপরীত হবে, যাতে ওই সেন্টেন্সের মিনিংটা আগের বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মতো থাকে, কিন্তু টোটাল সেন্টেন্সটার অর্থ বিপরীত যাতে না হয়। তাহলে অলওয়েজ থাকলে নেভার, সর্বদা থাকলে কখনো না। দে অলওয়েজ রিমেম্বার আস, তারা সর্বদা আমাদের স্মরণ করেন। দে নেভার ফরগেট আস, তারা কখনো আমাদের ভুলে যান না। এখানে অলওয়েজের বিপরীত নেভার ব্যবহৃত হয়েছে, রিমেম্বারের বিপরীত ফরগেট ব্যবহৃত হয়েছে, তার মানে এখানে ডাবল বিপরীত হয়েছে। তারপরের সেন্টেন্সটা দেখুন, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে যেই সেন্টেন্সগুলোর অর্থ সবসময় এক থাকে, এর মানে কখনো পরিবর্তন হয় না বা ট্রান্সফর্ম হয় না। ট্রান্সফর্ম মানে অর্থ পরিবর্তন হয় না। সেই সেন্টেন্সগুলো আপনি দুইভাবে করতে পারেন, কোয়েশ্চেন দিয়েও করতে পারেন, আবার নো দিয়ে এবং বিপরীত শব্দ দিয়েও করতে পারেন। তাহলে এখানে কোয়েশ্চেন দিয়ে করেছি, তার আগে আমি নো দিয়ে করেছি। অল মেন আর মোর্টাল, সকল মানুষ মরণশীল, এটাও একটা ইউনিভার্সাল। নো ম্যান ইজ ইমমর্টাল, কেউ অমর নয়। সকল মানুষ মরণশীল, কেউ অমর নয়, এটা হচ্ছে বিপরীত ওয়ার্ড এবং নো দিয়ে করেছি। আর এখানে কোয়েশ্চেন দিয়ে করব, কোয়েশ্চেনটাও নেগেটিভ হতে হবে এবং বিপরীত ওয়ার্ড নিয়ে আসতে হবে। ইউনিভার্সাল ট্রুথ, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, এটা মনে করা হয়, এজন্য ইউনিভার্সাল। তাহলে এটার অর্থ হবে হয়, স্বাস্থ্য হয় সম্পদ। হয়টা বাংলা উল্লেখ করতে হয় না, কিন্তু ইংরেজিতে ইজটা লিখতে হয়। তাহলে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তাহলে এটা আপনি নেগেটিভ করবেন, হেলথ ওয়েলথ, স্বাস্থ্যই কি সম্পদ নয়? হেলথ ইজেন্ট, নেগেটিভ বানিয়েছি, তারপর কোশ্চেনে নিয়ে এসেছি, ইজেন্ট হেলথ ওয়েলথ, স্বাস্থ্যই কি সম্পদ নয়? তার মানে ঘুরে ফিরে অর্থ একই আছে, স্বাস্থ্যই সম্পদ। তাহলে নেগেটিভ কোয়েশ্চেন করেছি, বিপরীত অর্থ এখানে আসেনি, কিন্তু কখনো কখনো আপনাকে বিপরীত ওয়ার্ড নিতে হবে। এখন সামটাইমস থাকলে নট অলওয়েজ, তাহলে আপনি এখানে একটি পার্থক্য দেখতে পাবেন। এটা হচ্ছে অলওয়েজ মানে সর্বদা, নেভার মানে কখনো না। এই নেভার না করে আপনি সামটাইমসও দিতে পারেন, তার মানে কখনো না মানে কম কম বা মাঝে মধ্যে আবার হতে পারে, এরকম বিপরীত একটা নেওয়া চাই, যেমন এখানে নেওয়া হয়েছে। তাহলে অলওয়েজের বিপরীত সবসময় নেভার নেবেন এরকম না, অলওয়েজের বিপরীত আপনি সামটাইমসও নিতে পারেন। তাহলে সামটাইমস মাঝে মধ্যে, নট অলওয়েজ সর্বদা নয়, সর্বদা নয়, এখানে এক্স্যাক্টলি অর্থ ব্যবহৃত হয়েছে। জাফরি সামটাইমস কাম হিয়ার, জাফরি মাঝে মধ্যে এখানে আসেন। জাফরি সামটাইমস, জাফরি মাঝে মধ্যে, কাম হিয়ার এখানে আসেন। জাফরি ডাজন্ট অলওয়েজ কাম হিয়ার, জাফরি সবসময় এখানে আসেন না, তার মানে মাঝে মধ্যে এখানে আসেন। অথবা জাফরি সর্বদা এখানে আসেন না, তার মানে মাঝে মধ্যে এখানে আসেন। তাহলে আরেকবার দেখছি অর্থটা, সামটাইমস থাকলে নট অলওয়েজ,
মাঝে মধ্যে থাকলে সর্বদা নয়, অর্থাৎ সব সময় নয়। জাফরি সামটাইমস কাম হিয়ার, জাফরি মাঝে মধ্যে এখানে আসেন। জাফরি ডাজন্ট অলওয়েজ কাম হিয়ার, জাফরি সব সময় এখানে আসেন না, তার মানে কখনো আসেন না এরকম না, মাঝে মধ্যে আসেন, এটার বিপরীত হয়েছে। এভাবে আমরা অল, অলওয়েজ, ইউনিভার্সাল ট্রুথ, সামটাইমস এর বিপরীত শব্দ দিয়ে তার বিপরীত সেন্টেন্স বানিয়ে বাংলা অর্থসহ ইংরেজিটা জেনে গিয়েছি। Hello everyone. Today we learn from affirmative to negative with the word so that, for, to, no sooner had than, for as soon as, not less than or not more than, for as. আজকে আমরা affirmative থেকে নেগেটিভ করার আরো একটি নিয়ম শিখব, যেখানে so that ব্যবহৃত হয় to এর জন্য, no sooner had than ব্যবহৃত হয় as soon as এর জন্য, এবং not more than এবং not less than ব্যবহৃত হয় এস এর জন্য। তাহলে চলুন জেনে নেই। এখানে লেখা আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য থেকে না বোধক বাক্যে রূপান্তর বা ট্রান্সফরমেশন। তাহলে প্রথম ওয়ার্ডটি হচ্ছে টু। এখানে দুটো শব্দ দেখতে পাচ্ছেন, টু এবং সো দ্যাট, অর্থাৎ টু এটা দেখতে অ্যাফার্মেটিভ হলেও আভ্যন্তরীণ অর্থটা কিন্তু নেগেটিভ। এর অর্থ হচ্ছে খুবই না, কিন্তু নাটা স্পষ্টভাবে উল্লেখ থাকবে না। আর এর বিপরীতে নেগেটিভ সেন্টেন্সটা আমাকে নিতে হবে সো দ্যাট, তারপর নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এখানে দুটো সেন্টেন্স থাকবে, এখানেও দুটো সেন্টেন্স থাকবে, এখানেও দুটো সেন্টেন্স থাকবে। এখানে প্রথম সেন্টেন্সটি পজিটিভ হলেও পরের অংশটি নেগেটিভ থাকবে। তাহলে টু এর অর্থ হচ্ছে খুবই না, সো দ্যাট এত যে না। আর এই টু দিয়ে যে সেন্টেন্সটা আসবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, অর্থাৎ একটি সেন্টেন্স, একটি ভার্ব, একটি সাবজেক্ট। আর সো দ্যাট দিয়ে যে সেন্টেন্সটি আসবে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স, আর এখানে দুটো সেন্টেন্স থাকবে এবং সো দ্যাট দ্বারা জয়েন হবে এই দুটো সেন্টেন্স। তাহলে সেন্টেন্সটি দেখে নিন। হি ইজ টু উইক টু ওয়াক, সে খুবই দুর্বল, হাঁটতে পারে না, অথবা সে এত দুর্বল হাঁটতে পারে না, কিন্তু যে শব্দটি উল্লেখ করা যাবে না, কারণ যে শব্দটি শুধু কমপ্লেক্স সেন্টেন্সে আসবে। এখানে খুবই বা এতটুকুই ব্যবহার করা যাবে। হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল হাঁটতে পারে না, অথবা হি ইজ, সে হয় টু উইক, খুবই দুর্বল যে পারে না টু ওয়াক, হাঁটতে। তাহলে এই টু উইক এর অর্থ হচ্ছে খুবই দুর্বল, পারে না। এখানে এই টু প্লাস টু এই দুইটা মিলে নেগেটিভের অর্থ আসবে, যদিও দেখতে এটা পজিটিভের মতোই লাগে। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল বা খুবই দুর্বল, হাঁটতে পারে না। এটার পরিবর্তে নেবেন সো দ্যাট, হি ইজ সো উইক দ্যাট, এই অ্যাডজেক্টিভটা মাঝখানে নিয়ে নেবেন, তার সামনে সো আনবেন, তারপর এই অ্যাডজেক্টিভের পরে দ্যাট আনবেন। এর অর্থ হবে এত যে। হি ইজ সো উইক দ্যাট, সে এত দুর্বল যে, হি ক্যানট ওয়াক, সে হাঁটতে পারে না, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে হি ইজ সো উইক দ্যাট এর অর্থ হচ্ছে এত যে। আবার অন্য কোথাও আপনি সো দ্যাট একসাথে পাবেন, সো দ্যাট একসাথে পেলে ওটা হবে যাতে, আর এটার অর্থ হবে এত যে পারে না, পরে নেগেটিভ অর্থ। তাহলে সো দ্যাটেরও দুটো ব্যবহার, একটা হচ্ছে সো এরপরে অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন, তারপর দ্যাট ব্যবহার করবেন, আর একটা হচ্ছে সো দ্যাট একসাথে ব্যবহার করবেন। এখানে কিন্তু একসাথে সো দ্যাট আসবে না, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ আসবে। তাহলে দ্রুত পড়ে নিচ্ছি অর্থসহ। হি ইজ টু উইক টু ওয়াক, সে খুবই দুর্বল, হাঁটতে পারে না। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না, এত যে না। তারপরের সেন্টেন্সটি দেখুন, অ্যাজ সুন অ্যাজ এর অর্থ হচ্ছে শীঘ্রই। এই অর্থটাই আমাদের বেশি জানা, কিন্তু এছাড়াও এটার আরও অর্থ নেওয়া যায়, সেটা হচ্ছে মাত্রই অথবা তে। অর্থের মধ্যে গেলে আপনি বুঝতে পারবেন। এটার পরিবর্তে আমরা নেব নো সুনার হ্যাড দেন, আসতে না আসতেই, অথবা হার্ডলি হ্যাড দেন বা হয়েন, আসতে না আসতেই, অথবা স্ক্যার্সলি হ্যাড দেন বা হয়েন, আসতে না আসতেই। এখানে নো সুনার হ্যাড দেন প্রথম অংশটা লিখেছি, বাকি দুটো জায়গার অভাবে লিখি নাই। দুটো এই নো সুনারের জায়গায় হার্ডলিও বসাতে পারেন অথবা স্ক্যার্সলিও বসাতে পারেন, তখন আবার হয়েন বা বিফোর এই শব্দগুলো আসতে পারে। নো সুনার হ্যাড দেন, আসতে না আসতেই, যেতে না যেতেই, বসতে না বসতেই, এভাবে অর্থ আসবে এটার। আর এটার অর্থ আসবে মাত্রই, শীঘ্রই বা তে।
তাহলে এটা পজিটিভে আসবে, এটা নেগেটিভে আসবে। নেগেটিভটা আপনি তিনটা সেন্টেন্সে করতে পারবেন। নো সুনার হ্যাড দিয়ে করতে পারবেন, হার্ডলি হ্যাড দিয়ে করতে পারবেন, স্ক্যার্সলি হ্যাড দিয়ে করতে পারবেন। আর এখানে হ্যাডটা সামনে আসবে কোয়েশ্চেনের জন্য না, এটাই নিয়ম। এবং এটা পাস্ট পারফেক্টের মতো সেন্টেন্সটি ব্যবহার করবেন। তাহলে সেন্টেন্সটি দেখুন, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড, শিক্ষক প্রবেশ করা মাত্রই, অথবা শীঘ্রই শিক্ষক প্রবেশ করলো। এই অর্থটা সুন্দর হয় না, এর জন্য লিখবেন অ্যাজ সুন অ্যাজ মাত্রই, দ্য টিচার এন্টার্ড, শিক্ষক প্রবেশ করা মাত্রই, দ্য ক্লাসে, দ্য স্টুডেন্ট স্টুড আপ, ছাত্ররা দাঁড়িয়ে গেল। তার মানে শিক্ষক প্রবেশ করা মাত্রই ছাত্ররা দাঁড়িয়ে গেল, এই ধরনের সেন্টেন্স হচ্ছে এটা। অথবা শিক্ষক ক্লাসে প্রবেশ করতে করতেই, এই যে করতে করতেই দুইবার আপনি তে নিতে পারেন, অথবা মাত্র নিতে পারেন, এই দুটো এখানে অর্থটা মিলে। অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে মাত্রই, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড দ্য রুম, শিক্ষক ক্লাসে প্রবেশ করা মাত্রই, দ্য স্টুডেন্টস স্টুড আপ, ছাত্ররা দাঁড়িয়ে গেল। তাহলে দুটো এখানে পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স। আর নো সুনার হ্যাড দিয়ে করলে পরের অংশটা পাস্ট ইনডেফিনিট থাকবে এবং সামনের অংশটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, এই হ্যাডটা সামনে বসবে। নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই, তাহলে করতে না করতেই হচ্ছে নেগেটিভ, করতে না করতেই দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ, ছাত্ররা দাঁড়িয়ে গেল। তাহলে শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্ররা দাঁড়িয়ে গেল, শিক্ষক ক্লাসে প্রবেশ করা মাত্রই ছাত্ররা দাঁড়িয়ে গেল, মাত্রই ছাত্ররা দাঁড়িয়ে গেল, করতে করতেই ছাত্ররা দাঁড়িয়ে গেল, প্রবেশ করতে না করতেই ছাত্ররা দাঁড়িয়ে গেল। অথবা আপনি হার্ডলি স্কেয়ার্সলি দিয়ে করতে পারেন, এই নো সুনারের জায়গায় ওই দুটোর যে কোনো একটি শব্দ বসিয়েও আপনি করতে পারবেন। এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ, এই দুটোই কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে এখানে অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত হয়েছে আর এখানে নো সুনার ব্যবহৃত হয়েছে। তাহলে দ্রুত একবার অর্থ সহ পড়ে নিচ্ছি। অ্যাজ সুন অ্যাজ মাত্রই, শীঘ্রই, তেতেই। নো সুনার হ্যাড দেন, হার্ডলি হ্যাড হোয়েন, স্কেয়ার্সলি হ্যাড হোয়েন বিফোর, যে কোনো একটি বসাতে পারেন। অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, শিক্ষক ক্লাসে প্রবেশ করা মাত্রই, দ্য স্টুডেন্ট স্টুড আপ, ছাত্ররা দাঁড়িয়ে গেল। নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ, শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্ররা দাঁড়িয়ে গেল, শিক্ষক ক্লাসে প্রবেশ করা মাত্রই ছাত্ররা দাঁড়িয়ে গেল, অথবা শিক্ষক ক্লাসে প্রবেশ করতে করতেই ছাত্ররা দাঁড়িয়ে গেল। তারপরের সেন্টেন্সটি দেখুন, অ্যাজ এস মতো বা সমান। আমরা মতো অর্থটা জানি, কিন্তু এটার অর্থ হবে আরেকটা সমান, মানে উভয় দিকেই সমান। তাহলে এস এস থাকলে নট লেস দেন অথবা নট মোর দেন, আপনি বলতে পারেন কমও নয় বা বেশিও নয়। এর দুটোর অর্থ একই, মানে মাঝখানেই থাকবে, সমানে সমান থাকবে বা সমান সমান থাকবে। এখানে প্রথমে এস এর পর একটা অ্যাডজেক্টিভ আসবে, তারপর আর একটা এস আসবে, তাহলে মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বা দুষ্গুণ কিছু একটা আসবে। জাফরি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ জাফর, জাফরি জাফরের মতো শক্তিশালী, অথবা জাফরি এবং জাফর সমান সমান শক্তিশালী, দুটোই ব্যবহার করতে পারেন। আর এটা আপনি দুভাবে নেগেটিভ করতে পারেন, নট লেস দেন অথবা নট মোর দেন। জাফরি ইজ নট লেস স্ট্রং দেন জাফর, জাফরি জাফরের চেয়ে কম শক্তিশালী নয়, মানে অর্থ হচ্ছে একই, সমান সমান এরকম বোঝাচ্ছে। অথবা জাফরি ইজ নট মোর স্ট্রং দেন জাফর, জাফরি জাফরের চেয়ে বেশি শক্তিশালী নয়, তার মানে দুজনই সমান সমান শক্তিশালী, এটা বোঝাচ্ছে। তাহলে জাফরি ইজ নট লেস স্ট্রং দেন, এই নট লেস অথবা নট মোর এরপর অ্যাডজেক্টিভটা বসবে, অর্থাৎ স্ট্রংটা বসবে, তারপর দেন বসবে, তারপর আরেকটা নাম বসবে, এভাবে। তাহলে দ্রুত একবার অর্থসহ পড়ে নিচ্ছি। এস এস মতো বা সমান, এর পরিবর্তে ব্যবহার করবেন নট লেস দেন, নট মোর দেন। এস এর পরে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন, তারপর আরেকটা এস ব্যবহার করবেন। আর এখানে নট লেস দেন এবং নট মোর দেন এর পরে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন, তারপর দেন ব্যবহার করবেন। তাহলে জাফরি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ জাফর, জাফরি জাফরের মতো শক্তিশালী, অথবা জাফরি এবং জাফর সমান সমান শক্তিশালী। জাফরি ইজ নট লেস স্ট্রং দেন জাফর, জাফরি জাফরের চেয়ে কম শক্তিশালী নয়, অথবা জাফরি ইজ নট মোর স্ট্রং দেন জাফর, জাফরি জাফরের চেয়ে বেশি শক্তিশালী নয়। কাউকে সামনে পিছনে এনেও আবার করতে পারেন, জাফর ইজ নট মোর স্ট্রং দেন জাফরি, দুভাবেই আপনি করতে পারেন, সমস্যা নেই। তারপরের সেন্টেন্সটা দেখুন, এটা সাধারণত নর্মালি আমরা নেগেটিভ কোনো ওয়ার্ড ব্যবহার করে করতে পারি, অথবা নো ব্যবহার করে করতে পারি।
এছাড়াও যেই শব্দটা দিলে অর্থটা হয় সেই শব্দটা অর্থাৎ প্রিপোজিশন দিয়েও আমরা করতে পারি। তাহলে দেখে নেই এই সেন্টেন্সগুলো। পজিটিভ ওয়ার্ড, এখানে পজিটিভ ওয়ার্ড থাকবে আর এখানে শুধু বিপরীত শব্দ বা নো প্লাস বিপরীত শব্দ থাকবে, পাশাপাশি কোনো প্রিপোজিশনের দরকার লাগলে সেটাও আসবে। তাহলে আই ওয়াজ ডাউটফুল ইফ হি উড কাম, আমার সন্দেহ জাগছে সে আসবে কিনা। যদি এখানে পাস্ট দেয়া আছে কিন্তু অর্থ হবে ফিউচারের। আমার সন্দেহ জাগছে সে আসবে কিনা। আই ওয়াজ ডাউটফুল, আমি সন্দেহপ্রবণ ছিলাম, ইফ হি উড কাম, সে আসবে কিনা। তাহলে এখানে পাস্টের অর্থ ব্যবহৃত হয়েছে, ফিউচারের অর্থ নিতে পারেন। এটা নেগেটিভ করবেন এই ডাউটফুল বা সন্দেহপ্রবণের বিপরীত একটি শব্দ নিয়ে। এটা ডাউটফুল এর বিপরীত শব্দ হচ্ছে শিওর। তাহলে আই ওয়াজ ডাউটফুল ইফ হি উড কাম, আমার সন্দেহ ছিল সে আসবে কিনা। আই ওয়াজ নট শিওর ইফ হি উড কাম, আমি নিশ্চিত হতে পারিনি সে আসবে কিনা। তাহলে আমি নিশ্চিত হতে পারিনি পাস্ট, সে আসবে কিনা ফিউচার। তাহলে এখানে হচ্ছে আমার সন্দেহ ছিল পজিটিভ আর এখানে হচ্ছে আমি নিশ্চিত ছিলাম না। তাহলে ছিলাম নাটা হচ্ছে নেগেটিভ, বিপরীত ওয়ার্ড ব্যবহার করেছি। ডাউটফুল সন্দেহপ্রবণ ছিলাম, নট শিওর নিশ্চিত ছিলাম না। নিশ্চিত ছিলাম না মানে সন্দেহপ্রবণ ছিলাম। হোয়ার দেয়ার ইজ এ স্মোক দেয়ার ইজ এ ফায়ার, যেখানে আপনি ধোঁয়া দেখতে পাবেন সেখানে অবশ্যই আগুন থাকবে। তাহলে এটা পজিটিভ। এই পজিটিভটাকে আপনি কিভাবে করবেন, এখানে দুটো সেন্টেন্স, তাহলে এটাকে একটা সেন্টেন্সও বানিয়ে ফেলা যায়। অর্থটা বুঝতে পারলে আপনি করতে পারবেন। দেয়ার ক্যান বি নো স্মোক উইদাউট ফায়ার, আগুন ছাড়া ধোঁয়া হতে পারে না। ক্যান বি, দেয়ার ক্যান বি নো স্মোক, ক্যান নট বি, যেহেতু নো ব্যবহার করছি এজন্য নট লাগবে না। দেয়ার ক্যান বি নো স্মোক উইদাউট ফায়ার, আগুন ছাড়া ধোঁয়া হতে পারে না। আবার অর্থটা দেখুন, দেয়ার ইজ এ স্মোক দেয়ার ইজ এ ফায়ার, যেখানে ধোঁয়া আছে সেখানে আগুনও আছে, আগুন ছাড়া ধোঁয়া হতে পারে না। তার মানে একই অর্থ বুঝিয়েছে। এখানে একটি সেন্টেন্স আর এখানে দুটো সেন্টেন্স। এখানে একটি সেন্টেন্স দিয়ে হয়ে গিয়েছে দেয়ার ক্যান বি নো স্মোক উইদাউট ফায়ার, এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করেছি, অর্থাৎ আগুন ছাড়া ধোঁয়া হতে পারে না। তার মানে যেখানে আগুন আছে সেখানে ধোঁয়া হবেই। এভরি রোজ হ্যাজ আ থ্রোন, প্রতিটি গোলাপেরই কাঁটা আছে। তাহলে এর অর্থটা বুঝে আপনি করতে হবে দেয়ার ইজ নো রোজ উইদাউট থ্রোন, কাঁটা ছাড়া কোনো গোলাপ নেই। প্রতিটি গোলাপেরই কাঁটা আছে, কাঁটা ছাড়া কোনো গোলাপ নেই। তাহলে দেয়ার ইজ নো রোজ উইদাউট থ্রোন, কাঁটা ছাড়া কোনো গোলাপ নেই, তার মানে প্রতিটি গোলাপেরই কাঁটা আছে। দ্য প্রিন্সিপাল অ্যাকসেপ্টেড মাই প্রেয়ার, অধ্যক্ষ মহোদয় আমার আর্জি কবুল করলো, অথবা আমার কথা রাখলো, অথবা আমার দরখাস্ত কবুল করলো। তাহলে এটার অর্থ হবে দ্য প্রিন্সিপাল ডিড নট রিফিউজ মাই প্রেয়ার, অধ্যক্ষ মহোদয় আমার দরখাস্ত ফিরিয়ে দিল না। তার মানে অধ্যক্ষ মহোদয় আমার দরখাস্ত কবুল করলো। দ্য প্রিন্সিপাল অ্যাকসেপ্টেড মাই প্রেয়ার, অধ্যক্ষ মহোদয় আমার দরখাস্ত কবুল করলো। দ্য প্রিন্সিপাল ডিড নট রিফিউজ মাই প্রেয়ার, অধ্যক্ষ মহোদয় আমার দরখাস্ত ফিরিয়ে দেয়নি। ফিরিয়ে দেয়নি মানে কবুল করেছে, বিপরীত অর্থ দিয়ে করেছি। এভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের আরও 4টি নিয়ম একসাথে আমরা বাংলা ইংরেজি সহ জেনে গিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল ফর ইউ, please subscribe my channel and keep learning with this channel. Thank you so much. Stay well. Have a nice day. Bye bye.